সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা ফিরে এলাম নবম শ্রেণী গণিতের আরেকটি পর্ব নিয়ে। আজ আমরা দেখব প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট, এখানকার ৮ এবং ৯ পৃষ্ঠা নিয়ে। আমরা এর আগে গত দুটি পর্বে ১ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত কভার করেছি। আজ আমরা দেখব ৮ ও ৯ পৃষ্ঠা। আচ্ছা, চলো ভিডিও শুরু করি আমরা। প্রথমে বলছে সেটের প্রকারভেদ। সেটের প্রকারভেদের মধ্যে প্রথমে বলছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। যদি কোনো সেটের উপাদানগুলো অন্য কোনো একটি নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত হয়, তবে যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলো সংগৃহীত হয় তাকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলে। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায়। যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট ই, আমরা ধরে নিলাম যে হচ্ছে সকল স্বাভাবিক জোড় সংখ্যার সেট হচ্ছে ই। তাহলে জোড় সংখ্যা কোনগুলো স্বাভাবিক? 2, 4, 6, 8, 10, 12, 14 এটসেট্রা এরকম। এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন। সকল স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম সো অন চলতেই থাকবে। তাহলে এখানে এনটা হবে ই সেটের সার্বিক সেট। এখানে খেয়াল করো তো সার্বিক সেট বলতে কি বোঝাচ্ছে? বলছে যে এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম চলতেই থাকবে। আর ই বলতে কি বুঝেছি আমরা? ই বলতে বুঝেছি জোড় সংখ্যার সেট। জোড় বলতে 2, 4, 6, 8, 10। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে কি? ই এর যে মান, সেটা কি এন এর মানের সঙ্গে মিল আছে না? মানে এন এর যেগুলো মান আছে তার মধ্য থেকেই ই এর মান পাওয়া গেছে। এই কারণেই ইটা হবে এন এর ক্ষেত্রে কি? সার্বিক সেট। এনটা হবে ই সেটের সার্বিক সেট, কেননা এন এর মান নিয়েই ই সেটটা গঠিত হয়েছে। আমরা একটা পুকুর হিসাবে কল্পনা করতে পারি। মনে করো যে একটা পুকুর, পুকুরে বিভিন্ন রকম মাছ আছে। ওকে, তো হচ্ছে আমরা যদি মনে করো বোয়াল মাছকে একটা এ সেট ধরি, এরপরে হচ্ছে রুই মাছকে যদি বি সেট হিসাবে কল্পনা করি, তারপরে পাঙ্গাস মাছকে যদি সি সেট হিসাবে কল্পনা করি, তাহলে এই যে প্রত্যেকটা মাছ আলাদা আলাদা, এগুলো এক একটা সেট, কিন্তু টোটাল পুকুরটা হচ্ছে সার্বিক সেট ইউ। বুঝা গেছে? তার মানে টোটাল জায়গাটা হচ্ছে ইউ, আর ইউ এর মধ্যে ছোট ছোট আলাদা যে বিষয়গুলো সেগুলো হচ্ছে তার উপাদান। ঠিক আছে? আচ্ছা, তো আমরা উদাহরণটা দেখি। এখানে উদাহরণটা কি বলছে? এ ইকুয়াল টু এক্স ওয়াই সেটটি ইংরেজি ছোট অক্ষরের বর্ণের সেট থেকে সংগৃহীত। সুতরাং ইংরেজি ছোট অক্ষরের বর্ণের সেট হলো এ ইকুয়াল টু এক্স ওয়াই, সার্বিক সেটের সার্বিক সেট। তাহলে কি বলছে? এ ইকুয়াল টু এক্স ওয়াই সেটটি ইংরেজি ছোট অক্ষরের বর্ণের সেট থেকে সংগৃহীত। এই যে ছোট অক্ষরের থেকে নেওয়া হয়েছে এক্স ওয়াই, তাহলে ইংরেজি ছোট অক্ষরের বর্ণের সেটটা হবে কি? এক্স ওয়াই সেটের সার্বিক সেট। কেননা ইংরেজিতে তো প্রায় 26টি অক্ষর আছে, তাই না? এবিসিডি এফ জি এইচ 26টি, এর মধ্যে এক্স ওয়াই হচ্ছে 2টা। তাহলে কি এ হচ্ছে এ ইকুয়াল টু এক্স ওয়াই হচ্ছে সার্বিক সেট, ইংরেজি ছোট অক্ষরের যে সেট রয়েছে সেটার মধ্যে থেকে। আচ্ছা, এবার দেখবো আমরা সসীম সেট বা ফিনাইট সেট। এর সংজ্ঞা দেখি। যে সেট এর উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে সসীম সেট বলে। সরি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় সেটাকে সসীম সেট বলে। যেমন এ ইকুয়াল টু 2, 4, 6, 8, 2 থেকে শুরু হয়েছে 8-এ শেষ। বি ইকুয়াল টু এ ই আই ও ইউ, শেষ আছে। এফ ইকুয়াল টু বলছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা হবে এবং 30 থেকে বড় এবং 70 থেকে ছোট হবে। এক্স এর মানটা হবে 30 থেকে বড় এবং 70 থেকে ছোট। তো মৌলিক সংখ্যা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো ওই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিবে, তাহলে খুবই সুবিধা হবে। তো চলো দেখি আমরা যে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো রয়েছে। আচ্ছা, এখানে আমার কি বলেছে যে এফ ইকুয়াল টু কি হবে? মৌলিক সংখ্যা হবে এবং এক্স এর মানটা হবে 30-এর বড় এবং 70-এর ছোট। তাহলে 30-এর চেয়ে বড় এবং 70-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এগুলো: 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। ঠিক আছে? তাহলে আমাদের উত্তরটা হবে ওই কয়টি সংখ্যা বলো তো? সংখ্যা হচ্ছে
9টি, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার কি বলছে এখানে, এ এবং বি এর উপাদান সংখ্যা যথাক্রমে 4 ও 5। এই যে এ সেট, এ সেটের উপাদান কয়টা ছিল? 4টা। আর বি সেটের উপাদান হচ্ছে কয়টা? 5টা। সেটাই বলছে। আচ্ছা, এবার বলছে এফ সেটের উপাদান সংখ্যা কয়টি? কিভাবে নির্ণয় করলে নিচের খালি জায়গা লেখো। এফ সেটের উপাদান সংখ্যা কয়টি? আমরা যেটা দেখলাম সেটাই আর কি। এই যে এফ সেটের উপাদান সংখ্যা 9টি। এই যে এখান থেকে আমরা দেখব এফ ইকুয়াল টু আমরা পেয়েছি কত? এই যে এফ সমান দেওয়া ছিল মৌলিক সংখ্যা 30-এর বড় এবং 70-এর ছোট। তাহলে উপাদান সংখ্যা হচ্ছে কয়টা হবে? 9টা। তাহলে এফ ইকুয়াল টু লিখতে পারি 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। তাহলে আমরা ব্যাখ্যাভাবে লিখতে পারি যে এফ সেটের উপাদান সংখ্যা 9টি। 30-এর বড় এবং 70-এর ছোট সংখ্যাগুলোর মধ্যে যাদের গুণনীয়ক 2টি, অর্থাৎ 1-এর ওই সংখ্যাটি নিজেই, 1 এবং ওই সংখ্যাটি নিজেই তাদের বেছে নিয়েছি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। মৌলিক সংখ্যা তাদের বলে যেসব সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটা দিয়েই ভাগ করা যায়, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন 31কে শুধু 1 দিয়ে ভাগ করা যায় আর 31 দিয়ে ভাগ করা যায়, পৃথিবীর আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এদেরকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাগুলো নিজে দিয়েই ভাগ করা যাবে, আর কিছু দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে, সেজন্য এটা লিখেছি যে এখানে হচ্ছে ওদের গুণনীয়ক হচ্ছে 2টি। গুণনীয়ক মানে হচ্ছে ভাগ করা যাবে যে দুইটা সংখ্যা দ্বারা, 1 দিয়ে যাবে আর ওই সংখ্যাটা নিজে দিই। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা চলে আসলাম অসীম সেট, অর্থাৎ ইনফিনাইট সেট। প্রথমটা ছিল সসীম, মানে যেটা গুণে শেষ করা যায়। এবার হচ্ছে অসীম, যেটা গুণে শেষ করা যায় না। যে সেট এর উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এখানে কয়েকটি সেটের উদাহরণ দেওয়া আছে। এ ইকুয়াল টু এক্স যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। ইকুয়াল টু এক্স যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন বিজোড় স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? সংখ্যা বলতে বোঝায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম, তাই না? এগুলো স্বাভাবিক সংখ্যা। আর যদি বলা হয় যে বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে কি হবে? 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এইভাবে তো আজীবন চলতেই থাকবে, কারণ সংখ্যার তো শেষ হবে না, তাই না? তাহলে এক্স এর বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি তুমি লিখতে থাকো, লিখে শেষ করা সম্ভব হবে না, বা গুণেও শেষ করা যাবে না। এই কারণে এটা হচ্ছে অসীম সেট। পরেরটা দেখি স্বাভাবিক সংখ্যার সেট। n ইকুয়াল টু 1, 2, 3, 4 ডট ডট ডট। এই যে কেবলই বললাম যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম। তো সংখ্যা তো গুণে শেষ করা যাবে না। 100, 200, 500, 1000, 1 কোটি, 10 কোটি এরকম চলতেই থাকবে, সেটা গুণে শেষ করা সম্ভব না। এরপর পূর্ণ সংখ্যার সেট জেড। আচ্ছা, পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে চলতে থাকবে। সেম ভাবে -1, -2, -3 এভাবেও চলতে থাকবে। এটাও গুণে শেষ করা সম্ভব নয়, এই জন্য এটাও অসীম সেট। এবার বলছে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট বলতে বোঝাচ্ছে, আমরা অলরেডি এইগুলো নিয়ে গত ক্লাসে ডিটেলস আমরা আলোচনা করেছি। ঠিক আছে, মূলদ সংখ্যার সেট কিউটাকে মূলদ সংখ্যা হিসাবে ধরা হয়। মূলদ সংখ্যাও অগণিত। ঠিক আছে, সংখ্যা যেহেতু অগণিত, মূলদ সংখ্যাও অগণিত, এই জন্য মূলদ সংখ্যাকেও গুণে শেষ করা যাবে না, এই কারণে এরা অসীম সেট। আচ্ছা, এরপর বলছে বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর এগুলো আমরা গত ক্লাসে আমরা সব রকম সংখ্যা সম্পর্কে ডিটেলস জেনেছি। সো কিউ হচ্ছে মূলদ সংখ্যা, আর মূলদ সংখ্যা অসীম, মূলদ সংখ্যা শেষ করা যাবে না। সেম ভাবে বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যা কি দেখেছিলাম আমরা? বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ ও অমূলদ দুটো সংখ্যা মিলিয়েই বাস্তব সংখ্যা। তো মূলদ অমূলদ দুইটাই তো অসীম, সো বাস্তব সংখ্যাটা অবশ্যই অসীম হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের পৃষ্ঠায় চলে যাই আমরা। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় প্রথমে বলছে মাথা খাটাও। বলছে উপরের সেটগুলো অসীম কেন? এই যে আমরা এইমাত্র যেটা দেখলাম, বলছে যে এগুলো অসীম কেন। চলো আমরা একটু ডিটেলসে আলোচনা করি। বলছে উপরের সেটগুলো অসীম কেন, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? আমরা বলতে পারি যে
আমরা বলতে পারি যে উপরের সেটগুলোর উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তাই সেটগুলো অসীম। ওকে, উপরের সেটগুলোর উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, এর জন্য এগুলো অসীম। আচ্ছা, চলো এবার পরের কাজটা দেখি। বলছে দলগত কাজ। বলছে যে নিচের ছকটিতে কোন কাজগুলো সসীম বা কোন কাজগুলো অসীম সেখানে টিক চিহ্ন দিতে হবে এবং যুক্তি দিয়ে দিতে হবে। চলো দেখি আমরা কি বলছে। প্রথমটা বলছে 10-এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। আচ্ছা, 10-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা কোনগুলো? 9, 7, 5, 3, 1, -1, -3, -5, -7, -9, -11, এভাবে চলতেই থাকবে, এটা শেষ করা যাবে না। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে অসীম। আর যুক্তি কি? 10-এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, এটা হচ্ছে আমাদের যুক্তি। পরেরটা দেখি, বাংলাদেশের নদী সমূহ। বাংলাদেশে কতটা নদী আছে এটা তো গুণে শেষ করা সম্ভব, কেননা বাংলাদেশে নদী গবেষণা ইনস্টিটিউট রয়েছে, তাদের কাছে সব ডেটা রয়েছে, তথ্য রয়েছে যে বাংলাদেশে কতটি নদী রয়েছে, সমুদ্র রয়েছে, খাল বিল রয়েছে। সেটা সসীম। আমরা যুক্তি কি দিতে পারি? গণনা করে শেষ করা যাবে, শেষ করা যায়। পরেরটা বলছে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ। আচ্ছা, স্বরবর্ণ কয়টা? 5টা না? এ, ই, আই, ও, ইউ, এটা তো 5টা, এটা তো গুণে শেষ করা যায়, সেটা সসীম। 210-এর মৌলিক উৎপাদক সমূহ। আচ্ছা, 210-এর মৌলিক উৎপাদক সমূহ আমরা দেখেছিলাম না আমাদের প্রথম ভিডিওতে? চলো একটু রিপিট করি। আচ্ছা, এই যে 210-এর মৌলিক উৎপাদকের সেট এটা। আচ্ছা, আমরা ধরে নিয়েছিলাম যে 210-এর মৌলিক উৎপাদকের সেট হচ্ছে এ। মৌলিক উৎপাদক বলতে বোঝাই শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে দেখব। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, এগুলো দিয়ে ভাগ করে আমার কোনগুলো পেয়েছি? 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, আর 7 দিয়ে যায়। ঠিক আছে, এই কারণে মৌলিক উৎপাদকের সেট হচ্ছে 4টা, 2, 3, 5, 7। তাহলে যেহেতু 4টা সংখ্যা সেহেতু অবশ্যই এটা সসীম বা গণনা করা যায়। আচ্ছা, এরপর কি বলছে? b ইকুয়াল টু এক্স যেন এক্স 30-এর গুণনীয়ক। 30-এর গুণনীয়ক বলতে কি বোঝাই? যে 30-কে কোন কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ করে যায়, তাই না? আমরা এটা গত ক্লাসে অলরেডি দেখেছি। এই যে এখানে আমরা দেখেছিলাম গত ক্লাসে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, তাই না? তাহলে আমরা সেট কি পাই? 1, 2, 3, 5, 6, 10, 15, 30। ঠিক আছে, তো যেহেতু গুণে শেষ করা যাচ্ছে সেহেতু এই যে 8টি উপাদান আছে এটা গণনা করা যায়। তারপর হচ্ছে বলছে ডি ইকুয়াল টু এক্স যেন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে হচ্ছে মিডিল টার্ম করে আমরা দেখেছিলাম গত ক্লাসেই। মিডিল টার্ম করে পেয়েছিলাম কত? -1 এবং কত? -2, ঠিক না? গতকাল আমরা মিডিল টার্ম করে এখান থেকে দেখেছিলাম, পেয়েছিলাম -1, -2। এটা তো গণনা করে শেষ করা যায়, সেটা হচ্ছে সসীম। পরেরটা বলছে p ইকুয়াল টু 2, 3, 5, 7, 11 ডট 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 2, 3, 5, 7, 11, এগুলো কি মৌলিক সংখ্যা না? আর মৌলিক সংখ্যা তো অনেকগুলো হয়, এগুলো গুণে শেষ করা যাবে না, তাই এটা হচ্ছে অসীম, গণনা করে শেষ করা যায় না। আচ্ছা, এরপর কি বলছে? a ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ n, 0 is less than x and 1 is greater than x, মানে x এর মানটা হবে 0-এর চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। আচ্ছা, n মানে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তো 0-এর চেয়ে বড় আর 1-এর চেয়ে ছোট, 0 এবং 1 এই দুইটার মাঝখানে কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যাই তো নাই, তাহলে এটা হবে একটা ফাঁকা সেট। এ হবে ফাঁকা সেট যেটার কোনো উপাদান নাই, 0। সেম ভাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, তাই না? আচ্ছা, এটা একটু দেখাই আমি। আমার শর্তে কি বলেছে? এক্সটা হবে কিউ বা মূলদ সংখ্যার উপাদান, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা এই যে এখানে বের করলাম এক্স এর মানটা, এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এইটার উপরে রুট হয়ে যায়, ঠিক না? এটার উপরে রুট হয়ে যায় আমাদের। এক্স এর মানটা একটু হিসাব করে দেখি। এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এক্স সমান কি হবে? প্লাস মাইনাস রুট ওভার -1। তার মানে কি? এক্স সমান প্লাস রুট ওভার -1 এবং মাইনাস রুট ওভার -1। প্লাস রুট ওভার -1 এবং মাইনাস রুট ওভার -1 দুইটাই মূলদ সংখ্যা না, এই কারণে এটা সসীম না। এটা হচ্ছে সসীম, এটা গুণে শেষ করা যায়, যেটার উপাদান 0। এর পরের অংশটুকু দেখি।
এখানে বলছে মাথা খাটাও। ছক 1.1 পূরণের সময় 8 ও 9 নম্বর সেট দুটি নির্ণয় করতে পেরেছো? সেট দুইটিতে কয়টি উপাদান রয়েছে তা নিচের ফাঁকা ঘরে লেখো। এই যে 8 এবং 9 এই দুইটা ঘরের কথা বলছে। 8 নম্বর সেটের উপাদান সংখ্যা এই যে আমরা হিসাব করে দেখেছিলাম, তাই না? আমরা তো হিসাব করে দেখলাম যে শূন্যের চেয়ে বড় এবং একের চেয়ে ছোট কোনো সংখ্যা হতে পারে না। এজন্য এ সমান ফাঁকা সেট যেটার উপাদান সংখ্যা 0, সেটাই লিখলাম। এ ইকুয়াল টু ফাঁকা সেট যার উপাদান সংখ্যা 0। সেম ভাবে বিটা কি বলছে, এক্সটা হবে হচ্ছে কিউ এর উপাদান, কিউ মানে মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা দেখলাম ভেঙে, এই যে তাহলে পেলাম হচ্ছে প্লাস রুট ওভার মাইনাস ওয়ান এবং মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান, এই দুইটার কোনোটাই মূলদ সংখ্যা না। এ কারণে এটাও এর কোনো উপাদান সংখ্যা নেই, এই কারণে ফাঁকা সেট বা উপাদান সংখ্যা 0। বুঝতে পেরেছো? আচ্ছা, এবং অবশেষে আমরা দেখি ফাঁকা সেট। বলছে ফাঁকা সেটটা কি? যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। একে এই যে এরকম 0 দিয়ে কেটে দেওয়া একটা চিহ্ন অথবা সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। যেমন a equal to x যেন 0, x is greater than 0 and less than 1, মানে x এর মানটা হবে শূন্যের চেয়ে বড় এবং একের চেয়ে কম। এই যে যেখানে x স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা কি বুঝি? 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম, বা ধনাত্মক সংখ্যা। এখন ঋণাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা যায় না। তো শূন্য আর একের মাঝখানে তো কোনো চিহ্ন সংখ্যাই হয় না, তাহলে এটা কি? ফাঁকা সেট, তাই না? আমরা যে সেটাই তো দেখলাম এইমাত্রই দেখলাম, এখানেও দেখলাম, প্লাস নিচেও লিখলাম। পরেরটা এই যে এটা বি হচ্ছে এক্স যেন এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, যেখানে এক্স মূলদ সংখ্যা। তাহলে বলছে ভেবে দেখো তো এটা সম্ভব কিনা, তাই না? এখানে বলছে যে ভেবে দেখো এটা সম্ভব কিনা, দিয়ে বলছে যে এখানে ফাঁকা ঘরে লেখো। তো আমরা কোনটা লিখবো? আমরা এই যে এই মুহূর্তে যেটা দেখলাম না, এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু রুট হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার এটা, তাহলে কি একবার প্লাস এটা একবার মাইনাস এটা। তো এটা তো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা হচ্ছে না, ঠিক আছে? মূলদ সংখ্যা হচ্ছে না, তো জাস্ট এটাই এখানে লিখে দিতে হবে। তাহলে এসিডটা কি লিখবা? সেম ভাবে যে এর কোনো উপাদান সংখ্যা নেই 0, বিটাও সেম ভাবে এর কোনো উপাদান সংখ্যা নেই 0, এভাবে আমরা লিখে দিতে পারি। আচ্ছা, এবার কি বলছে? ভেবে দেখো একটি বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার সেটটি কিন্তু একটি ফাঁকা সেট। আচ্ছা, তুমি ভেবে দেখো একটি বালিকা বিদ্যালয় বা গার্লস হাই স্কুল যেটা বলা হয়। এখন বালিকা বিদ্যালয়ে তো আর কোনো ছেলে পড়তে পারে না, তাই না? তো অবশ্যই বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার সেট ফাঁকা সেট। বালিকা বিদ্যালয়ে কোনো ছেলে নাই, সেটা অবশ্যই ফাঁকা সেট হবে, তাই না? মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট। আচ্ছা, মৌলিক বর্গ সংখ্যা বলতে কি বোঝায়? মৌলিক সংখ্যাগুলোকে যদি আমরা স্কোয়ার করি বা বর্গ করি, তাহলে সেটা কি মৌলিক সংখ্যা থাকে? থাকে না। কেননা মৌলিক সংখ্যা ধরো 2, 2কে স্কোয়ার করলে কত হয়? 4, 4 তো যৌগিক সংখ্যা, 4 তো মৌলিক না। তারপরে 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 3কে যদি আমরা স্কোয়ার করি কত হয়? 9, 9 তো মৌলিক না, 9 তো যৌগিক। তাহলে মৌলিক সংখ্যাগুলোকে বর্গ করলে কি হয়ে যায়? যৌগিক হয়ে যায়। আর এজন্য মৌলিকের বর্গ সংখ্যার সেটগুলো ফাঁকা সেট হবে। a equal to x যেন x পূর্ণ সংখ্যা হবে এবং 8x কিউব মানে হচ্ছে x কে কিউব করলে 8 এর বড় হবে এবং 25 এর সমান বা ছোট হবে। আচ্ছা, তাহলে আমরা যদি কয়েকটা মান ধরে নিই, ঠিক আছে? আমরা যদি কয়েকটা মান ধরে নিই, আচ্ছা তাহলে আমরা যদি 1 কে কিউব করি, 1 কে কিউব করলে 1, এটা 25 এর ছোট, ঠিক আছে, কিন্তু 8 এর চেয়ে বড়, ঠিক আছে? 8 এর চেয়ে কি বড় 1? বড় না, তাহলে এটা নেওয়া যাবে না। 2 কে কিউব করি, 2 কে কিউব করলে হয় 8, 8 হচ্ছে 25 এর চেয়ে ছোট, কিন্তু 8 এর চেয়ে কি বড়? 8, 8 এর সমান, কিন্তু এখানে শর্তে বলেছে 8 এর বড় হতে হবে। সো এটা যেহেতু 8 এর বড় না, এটাও বাদ। 3 কে কিউব করলে কত হয়? 27, 27টা হচ্ছে 8 এর বড় হচ্ছে, কিন্তু
25-এরও তো বড় হয়ে যাচ্ছে, এখানে বলছে 25-এর সমান বা ছোট হতে হবে, তাহলে 27 তো হচ্ছে না হিসাবে, ঠিক আছে, তাহলে কোনোটাই গ্রহণযোগ্য না, দ্যাট মিনস এটাও একটা ফাঁকা সেট, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে খেয়াল করো, বলছে এবার তুমি ও তোমার একজন সহপাঠী মিলে 5টি ফাঁকা সেট খুঁজে বের করে লেখো। চলো আমরা দেখি যে 5টি ফাঁকা সেট লেখা যায় কিনা এখানে। আচ্ছা, তাহলে আমরা লিখলাম 5টি ফাঁকা সেট, ওকে। প্রথমটি দেখি, চলো কি বলছে। আমরা লিখতে পারি a ইকুয়াল টু এক্স, যেন এক্স একটি যৌগিক সংখ্যা এবং 4-এর ছোট। এক্স একটি যৌগিক সংখ্যা হতে হবে এবং 4-এর ছোট। 4-এর ছোট সংখ্যা কয়টা আছে? 1, 2, 3, 4। 4-এর ছোট 2, 3, 2 আর 3 এটা হচ্ছে মৌলিক সংখ্যা, তার মানে 4-এর নিচে 4-এর ছোট কোনো যৌগিক সংখ্যা নেই, ওকে। 4-এর আগে 2 আর 3 আছে এবং 1 আছে, তো 1কে তো 1 দিয়ে ভাগ করা যায়, সব কিছু দিয়ে ভাগ করা যায়, সো 1টাকে আমরা কাউন্ট করব না। তো 4-এর চাইতে নিচে ছোট সংখ্যা হচ্ছে 2 এবং 3, আর 2 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা, সো 4-এর নিচে কোনো যৌগিক সংখ্যা নেই, দ্যাট মিনস a ইকুয়াল টু কি হবে? ফাঁকা সেট। পরেরটা আমরা লিখতে পারি b ইকুয়াল টু এক্স, যেন এক্স জোড় মৌলিক সংখ্যা এবং x এর মানটা হচ্ছে 2 এর চাইতে বড়। x এর মানটা কি? 2 এর চাইতে বড়। আচ্ছা, মৌলিক সংখ্যার মধ্যে একটা সংখ্যাই হচ্ছে রয়েছে, সেটা হচ্ছে 2। 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হয় না। তো তাহলে 2 এর চাইতে বড় মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা পাবে তুমি? কখনোই না, ঠিক আছে। শুধু জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 ছাড়া আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই, এই কারণে এটাও ফাঁকা সেট, বি ইকুয়াল টু ফাঁকা সেট। একটি বালক বিদ্যালয়ে বালিকার সংখ্যার সেট। একটা বালক বিদ্যালয় মানে যেখানে শুধু ছেলেরা পড়াশোনা করে, সেখানে তো মেয়েরা পড়াশোনা করে না, তাহলে বালিকার সংখ্যার সেটটা ফাঁকা সেটই হবে। এরপর আমরা লিখতে পারি এক্স, যেন এক্স ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের কাপ সংখ্যা 5-এর বেশি। আচ্ছা, ফুটবল বিশ্বকাপ, তোমরা তো সবাই ফুটবল পছন্দ করো, অনেকে ব্রাজিলকেও সাপোর্ট করো, অনেকে আর্জেন্টিনায় সাপোর্ট করো, তো বলো তো ব্রাজিল কয়বার বিশ্বকাপ পেয়েছিল? 5বার। কিন্তু এখানে আমার বলছে যে ব্রাজিলের কাপ সংখ্যা 5-এর বেশি, এখন 5বার কাপ পেয়েছে সে বিশ্বকাপ, তো 5-এর বেশি তো পায়নি, তার মানে কি এটা ভুল, বা এটা হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে। এবং অবশেষে আমরা লিখতে পারি a ইকুয়াল টু এক্স, যেন এক্স স্বাভাবিক সংখ্যা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, সরি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে আমরা একটু মিডল টার্ম করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, আমরা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এটাকে মিডল টার্ম করে দেখলাম, ফলাফল পেলাম x ইকুয়াল টু -3, x ইকুয়াল টু -2। কিন্তু আমার শর্তে কি ছিল? শর্তে কি লিখেছিলাম যে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শুধু ধনাত্মকই হয়, প্লাস হয়, মাইনাস হয় না স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। চলো আরেকবার দেখে আসি আমরা শর্তটি। শর্তটি আমরা লিখেছিলাম হচ্ছে যে এটা স্বাভাবিক সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা, এবং এটা সমান 0। তো আমরা এক্স এর মান তো স্বাভাবিক পেলাম না, অস্বাভাবিক পেলাম, তাই না? -2 আর -3 পেয়েছিলাম এই যে এখান থেকে, -2 -3, সেই কারণে আমরা লিখতে পারি এটা ফাঁকা সেট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনটি অল করে রাখবে, যেন ভিডিও আসার সাথে সাথে তুমি নোটিফাই হয়ে যাও। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।